অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট্রি অফ আর্থ আর শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, এই 4টে পোয়েমের MCQ আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে এর PDFটা তোমরা সংগ্রহ করবে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তোমাদের কিন্তু PDF দিয়ে দেবো। এবং যারা চ্যানেলে যুক্ত হয়েছো, যারা বলছো যে PDF পাচ্ছি না, তাদের আমি একটাই কথা বলবো যে তোমরা যারা চ্যানেলে যুক্ত হয়েছো তারা তো চ্যানেলের মেম্বার হয়েই রয়েছো, তাদের কিন্তু আর কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। তাদের এমনিতেই PDFটা তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে যদি তুমি চ্যানেলে জয়েন হয়ে থাকো। আর যারা জয়েন হওনি, এই মুহূর্তে জয়েন হওয়ার দরকার নেই, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু PDFটা পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু জয়েন হওয়ার এই মুহূর্তে দরকার নেই। বোঝাতে পারলাম? তো চলো আমি তোমাদের এবার MCQগুলো করিয়ে দিচ্ছি। অন কিলিং এ ট্রি থেকে তো তোমাদের অলরেডি আমি পোয়েমের ভিডিও তো দিয়েছি, ব্রড কোশ্চেনের ভিডিও দেওয়া রয়েছে, আর সাথে তোমাদের বলে দিয়েছি যে পোয়েমটা তোমরা কিভাবে পড়বে। পোয়েমের অ্যানালিসিস একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছি। আশা করি যারা ভিডিও দেখেছো তাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর যারা দেখোনি বা কোনো কারণে আমার চ্যানেলে ভিডিও মিস করে গিয়েছো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো। আর পারলে এই ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারা অন কিলিং এর ট্রি থেকে সঠিক MCQ এর সাজেশনগুলো পেতে পারে। পোয়েম তোমাদের যেরকমভাবে বুঝিয়ে দিয়েছি, যদি তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে থাকো তাহলে কিন্তু MCQ তোমরা নিজে থেকেই উত্তর করতে পারবে। আমি উত্তর বলার আগে এখানে তোমাদের MCQগুলো হয়ে যাবে। তাই যারা পোয়েম পড়েছো ট্রাই করো যে উত্তরগুলো নিজেরা করার। তো দেখো, প্রথম MCQ রয়েছে, অন কিলিং এ ট্রি ইজ রিটেন বাই, অন কিলিং এ ট্রি কে লিখেছেন? গিভ প্যাটেল। জিভ প্যাটেল নয়, গিভ প্যাটেল। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। দ্য স্টেটমেন্ট ইন্ডিকেটস, এই বক্তব্য কি দেখায়? এ সেন্স অফ আইরনি দ্যাট ইট ইজ নট আ সিম্পল টাস্ক টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করা যে এত সহজ নয় সেটাই কিন্তু এখানে এই লাইনের মাধ্যমে বোঝা যায়। এ সিম্পল জ্যাব অফ নাইফ কান্ট ডু হোয়াট, একটা ছুরির সামান্য আঘাত বা ছুরির একটা সামান্য আঘাত কি করতে পারে না? ক্যান নট কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে পারে না। দ্য ট্রি ইজ টু হার্ড টু বি ডিস্ট্রয়েড উইথ এ সিম্পল ব্লো অফ দ্য নাইফ, একটা ছুরির সামান্য আঘাতে একটা গাছকে ধ্বংস করা বা হত্যা করা যায় না। দ্য ট্রি হ্যাজ গ্রোন বাই ফিডিং ইটসেলফ অন দ্য নিউট্রিশন প্রোভাইডেড বাই দ্য সান, গাছ বছরের পর বছর ধরে পুষ্টিরস শোষণ করে, পৃথিবী থেকে সমস্ত রস শোষণ করে বেড়ে উঠেছে। তার নিউট্রিশনগুলো, যেগুলো তার প্রয়োজন বেড়ে ওঠার জন্য, সমস্ত কিছু পৃথিবী থেকে শোষণ করে বেড়ে উঠেছে। বাই কনজিউমিং দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য আর্থ দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি, বছরের পর বছর ধরে পৃথিবী থেকে পুষ্টি শোষণ করে গাছ ধীরে ধীরে বেড়ে উঠেছে। দ্য ওয়ার্ড ক্রাস্ট হিয়ার রেফার্স টু, ক্রাস্ট বলতে কী বোঝানো হয়েছে? দ্য আর্থ সলিটারি এক্সটেরিয়ার, পৃথিবীর শক্ত আবরণকে বা কঠিন আবরণকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ মাটিকে বলা হয়েছে। এ ট্রি গ্রোস বাই অ্যাবসর্বিং অল অফ দ্য অ্যাবোভ, অর্থাৎ সানলাইট, ওয়াটার, এয়ার, গাছ সব কিছু শোষণ করে, সূর্যরশ্মি, বাতাস এবং জল সব কিছু শোষণ করে বেড়ে ওঠে। দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ লেপ্রোয়াস হাইট, গাছের ছালকে কুষ্ঠরোগীর গায়ের সাথে তুলনা করা হয়েছে। কেন? বিকজ ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস, কারণ এটা হচ্ছে রুক্ষ এবং এর গায়ে দাগ রয়েছে। লিভস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ লিপ্রোয়াস হাইড, কোথা থেকে গাছের পাতা বেরোয়? কুষ্ঠরোগীর গায়ের মতো যে কাণ্ড, সেখান থেকে গাছের পাতা বেরোয়। হ্যাকিং অ্যান্ড চপিং ক্যান কজ এ ট্রি মাচ পেইন, গাছকে ধরাধরি করে কাটা হলে এবং তাকে টুকরো টুকরো করা হলে গাছের কি হতে পারে? যন্ত্রণা হতে পারে। মাচ পেইন, অনেকটা যন্ত্রণা হতে পারে, শুধু পেইন না, মাচ পেইন। হাউ ডাজ আ ট্রি ওভারকাম হ্যাকিং অ্যান্ড চপিং, কীভাবে গাছ এই কাটা বা গাছকে টুকরো টুকরো করে কেটে ফেলা এইটাকে প্রতিরোধ করে? বাই প্রডিউসিং স্মল স্টেমস ক্লোজ টু দ্য গ্রাউন্ড, বাই স্প্রাউটিং স্মল ব্রাঞ্চেস, ছোটো ছোটো ডালপালা বের করে, বাই এক্সপ্যান্ডিং এগেইন টু ফর্মার সাইজ, আবার পুনরায় আগের আকার ধারণ করে, মানে মাটির কাছ থেকে একদম ছোট সবুজ ডালপালা বেরোয় এবং তারপর আবার ছোটো ছোটো ডালপালাগুলো একটু বড় হয় এবং তারপর সেটা ধীরে ধীরে আগের আকার নেয়।
তাই অল অফ দিস। দ্য বার্ক অফ দ্য ট্রি ব্লিডস বিকজ অফ, গাছের ছালটা রক্তক্ষরণ হয় কেন? বিকজ অফ হ্যাকিং অ্যান্ড চপিং। দ্য বার্ক দ্যাট ব্লিডস, যে ছালটা রক্তক্ষরণ হয় সেটা আবার নিজে থেকেই সেরে যায়, হিলস ইটসেলফ। কার্লড গ্রিন টুইগস রাইজ ফ্রম, কুঞ্চিত সবুজ পাতা কোথা থেকে বের হয়? ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে। এ টুইগ ইজ একটা কুঞ্চিত মানে ছোট ডাল, টুইগ মানে হচ্ছে ছোট ডাল, ছোট ডাল হচ্ছে টেন্ডার শুট অফ এ ট্রি, একটা গাছের নরম ডাল হচ্ছে টুইগ। মিনিয়েচার বোস, ছোট ছোট ডালপালা কি হয়? উইল এক্সপ্যান্ড এগেইন টু ইটস ফর্মার সাইজ ইফ আনচেকড, যদি না সেগুলোকে লক্ষ্য করা হয় তাহলে সেই ছোট ডালপালাগুলো আবার আগের আকার ধারণ করবে। ইন অর্ডার টু কিল আ ট্রি সাকসেসফুলি ইট ইজ টু বি আপরুটেড, একটা গাছকে সম্পূর্ণভাবে হত্যা করতে গেলে তাকে মূল থেকে বা মূল সমেত উপড়ে ফেলতে হবে, মূল থেকে না, মাটি থেকে মূল সমেত উপড়ে ফেলতে হবে। দ্য রুট অফ দ্য ট্রি ইজ, গাছের শিকড়টা হলো, শিকড়টা কীরকম? গাছের শিকড় বা মূল হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে। দ্য ট্রিজ ইনার সোর্স অফ স্ট্রেংথ ইজ ইটস, গাছের ভিতরের যে শক্তি সেটা কি? সেটা হচ্ছে তার মূল, রুট। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ ইটস, গাছের সবচাইতে সংবেদনশীল জায়গা হচ্ছে তার শিকড় বা মূল, রুট। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেটস এক্সপোজড ওয়েন ইট ইজ পুলড আউট, গাছের শক্তিটা বেরিয়ে পড়ে যখন এটা শক্তি কী হয়? বাইরে চলে আসে বা মাটির বাইরে বেরিয়ে আসে। হোয়াট ইজ ফর্মড ইন দ্য আর্থ ওয়েন আ ট্রি ইজ আপরুটেড, যখন গাছটাকে মাটি থেকে তুলে ফেলা হয় তখন মাটির মধ্যে কী সৃষ্টি হয়? অ্যান আর্থ কেভ, একটা গর্ত সৃষ্টি হয়। দ্য ফ্রেজ আর্থ কেভ ইন্ডিকেটস, আর্থ কেভ বলতে এখানে কী বোঝানো হয়েছে? দ্য গ্যাপিং হোল ইন দ্য আর্থ ওয়েন দ্য রুটস আর আপরুটেড, এই যে মাটির মধ্যে যে গর্ত সৃষ্টি হয় যেখানে গাছটাকে তুলে ফেলার পর যে গর্তটা সৃষ্টি হয় সেটাকে বলা হয়েছে এখানে আর্থ কেভ বা পৃথিবীর গহ্বর। আফটার আপরুটিং দ্য ট্রি ইজ এক্সপোজ টু, গাছটিকে উপড়ে ফেলার পর গাছটিকে কোথায় ফেলে রাখা হয়? কিসের জন্য ফেলে রাখা হয়? ফর স্কর্চিং অ্যান্ড চোকিং। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর এটা হয়ে যায়। হিয়ার ইট রেফার্স টু, ইট বলতে এখানে কী বোঝানো হয়েছে? কিলিং অফ এ ট্রি, একটা গাছকে হত্যা করার কথা বলা হয়েছে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এটা একা করতে পারবে না। ইট রেফার্স টু, ইট বলতে কী বোঝানো হয়েছে? কিলিং অফ এ ট্রি, গাছকে হত্যা করা। দ্য কার্ল গ্রিন টুইগ রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, কুঞ্চিত সবুজ পাতা কোথা থেকে বেরোয়? মাটির কাছ থেকে। গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর কার্লড, মাটির কাছ থেকে যে কুঞ্চিত সবুজ পাতা বেরোয় সেটা কীরকম? কোঁকড়ানো হয়, কার্লড। ইন মিনিয়েচার বোস, দ্য ওয়ার্ডস বোস মিনস, বোস মানে হচ্ছে ডালপালা, তাহলে হবে শুটস। দ্য রুট নিডস টু বি পুল আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, শিকড়টিকে বা মূলটিকে একদম মাটি থেকে উপড়ে ফেলতে হবে। ওয়াই ইজ দ্য সোর্স হোয়াইট, গাছের শিকড়টা কেন সাদা? কেন সাদা? বিকজ ইট রিমেইনস হিডেন ইন দ্য আর্থ, কারণ এটা পৃথিবীর নিচে লুকানো অবস্থায় থাকে। ওয়াই ইজ দ্য সোর্স ওয়েট, কেন গাছের শিকড় বা মূলটা ভিজে? বিকজ ইট ইজ ফুল অফ ওয়াটার অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস, কারণ এর মধ্যে জল রয়েছে এবং অন্যান্য আরও মৌল বা খনিজ পদার্থ রয়েছে, মানে পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে আরও। হোয়াট ডাজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি এক্সপোজ, অন কিলিং এ ট্রি কী তুলে ধরে? ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার, মানুষের আচরণ প্রকৃতির প্রতি কীরকম সেটা তুলে ধরে। ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, অন কিলিং এ ট্রি কীরকম ভার্সে লেখা হয়েছে? ফ্রি ভার্সে লেখা হয়েছে, এটা হচ্ছে ফ্রি ভার্স বা ব্ল্যাঙ্ক ভার্স। ইন দ্য পোয়েম দ্য কিলিং আ ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ ডেলিবারেট অ্যাক্ট, এখানে গাছকে হত্যা করাটা কীরকম কাজ বলা হয়েছে? একটা ডেলিবারেট অ্যাক্ট বলা হয়েছে। দ্য পোয়েম সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি, কবি বলতে চাইছেন যে একটা গাছকে হত্যা করতে গেলে কী করতে হবে? ডিস্ট্রাকশন অফ দ্য রুট উইল ডু দ্য জব, গাছের শিকড়টাকে হত্যা করলেই বা নষ্ট করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর আমি তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এমসিকিউগুলো করে দিচ্ছি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোন কোন এমসিকিউগুলো তোমরা পড়বে? হু রোট দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কে লিখেছেন? আর্থার রিমবার্ড। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ পেট্রার্কান সনেট, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হলো একটা পেট্রার্কান সনেট। দ্য পোয়েম ইজ, কবিতাটা হলো যুদ্ধবিরোধী, তাহলে অ্যান্টি ওয়ার পোয়েট্রি। দ্য কালার অফ দ্য ভ্যালি ইজ, উপত্যকার রং কীরকম? সবুজ, গ্রিন। দ্য ফ্রেজ PHRA হবে, এখানে একটু ভুল লেখা হয়েছে, ফেজ হয়ে গেছে। দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ড অফ সিলভার, রূপোর লম্বা রেখা, রেফার্স টু দ্য, এখানে বলতে কি বোঝানো হয়েছে? রেফার্স টু দ্য স্ট্রিম, নদীর কথা এখানে বোঝানো হয়েছে বা বলতে নদী বোঝানো হয়েছে। রূপোলি লম্বা রেখা।
হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্ট্রিম? নদীর রং কীরকম? সিলভারি। দ্য সান রেজ ফল ফ্রম, সূর্যের রশ্মি কোথা থেকে পড়ছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের চূড়ো থেকে বা পর্বতের চূড়ো থেকে। দ্য রেজ অফ দ্য সান আর কম্পেয়ার্ড উইথ, সূর্যের রশ্মিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এ স্ট্রিম, একটা নদীর সাথে। ড্যাশ ফিলস দ্য ভ্যালি উইথ লাইট, উপত্যকাকে কোন জিনিসটা আলো দিয়ে ভরিয়ে তোলে? দ্য রেজ অফ দ্য সান, সূর্যের রশ্মি। দ্য সোলজার ডেসক্রাইবড ইন দ্য পোয়েম ইজ, যে সৈনিকের কথাই কবিতাতে বলা হয়েছে সে হচ্ছে ইয়াং, অল্প বয়সী, ভেরি ইয়াং, একদমই কম বয়সী। দ্য সোলজার ইজ ওপেন মাউথ বিকজ, সৈনিকটি হা করে রয়েছে কেন? বিকজ হি ইজ কিল্ড সাডেনলি, কারণ তাকে হঠাৎ হত্যা করা হয়েছে। দ্য সোলজার্স হেড ইজ সাপোর্টেড বাই, সৈনিকটির মাথা কোথায় রয়েছে? এ পিলো অফ ফার্ন, ফার্ন গাছের তৈরি একটা বালিশের উপর তার মাথাটা রয়েছে। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন, সৈনিকের বালিশটা কী দিয়ে তৈরি? ফার্ন দিয়ে তৈরি। দ্য সোলজার লাইং অন আন্ডারগ্রোথ, ঝোপঝাড়ের মধ্যে সৈনিকটি শুয়ে রয়েছে। দ্য সোলজার লুকস পেল, সৈনিকটিকে দেখে বিবর্ণ মনে হচ্ছে। দ্য সোলজার্স বেড ইজ গ্রিন অ্যান্ড সানসোকড, সৈনিকটির বিছানাটা হচ্ছে সবুজ এবং সূর্যসিক্ত। দ্য ফিট অফ দ্য সোলজার ইজ, সৈনিকটির পা কোথায় রয়েছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে। দ্য সোলজার স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, সৈনিকটির হাসি কীরকম? একটা শিশুর মতো। দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার্স ইজ এক্সপ্রেস থ্রু হিজ, সৈনিকটির নিষ্পাপতা কীভাবে ফুটে উঠেছে? থ্রু হিজ স্মাইল, তার হাসির মধ্যে দিয়ে। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, সৈনিকটির অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে সৈনিকটির কথা বলা হয়েছে তার হাসি কীরকম? শান্ত, জেন্টেল। হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল, কোন জিনিসটাকে শান্ত, কোনো রকম ধূর্ততা ছাড়া বোঝানো হয়েছে? দ্য সোলজার স্মাইল, সৈনিকের হাসি। দ্য পোয়েট অ্যাড্রেসড নেচার ইন দ্য পোয়েম, কবি প্রকৃতিকে এই কবিতায় সম্বোধন করেছেন। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কবি প্রকৃতিকে অনুরোধ করেছেন যাতে এই সৈনিককে সে উষ্ণ রাখে। অ্যাজ দ্য সোলজার ইজ স্লিপিং ইন দ্য ওপেন এয়ার হি মে ক্যাচ কোল্ড, যেহেতু সৈনিকটি খোলা বাতাসে শুয়ে রয়েছে তার জন্য তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য ইনসেক্টস আর, পোকামাকড় কীরকম কী করছে? গুঞ্জন শব্দ করছে, হামিং। ড্যাশ মে ডিস্টার্ব দ্য সোলজার্স টেস্ট, কোন জিনিসটা বা কে সৈনিকের ঘুমের বা বিশ্রামের ব্যাঘাত ঘটাতে পারে? দ্য হামিং অফ ইনসেক্টস, পোকামাকড়ের গুঞ্জন। ওয়ান অফ দ্য সোলজার্স হ্যান্ড ইজ রেস্টিং অন হিজ ব্রেস্ট, সৈনিকটির একটা হাত তার বুকের উপর বিশ্রাম নিচ্ছে। হাউ মেনি রেড হোলস আর দেয়ার অন দ্য সোলজার্স বডি, সৈনিকের শরীরের উপর কতগুলো লাল গর্ত রয়েছে? দুটো, তাহলে হবে 2। হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিম বিকজ, সৈনিকটির গুঞ্জনরত পোকামাকড় সৈনিকটিকে বিরক্ত করে না, কেন বিরক্ত করে না? বিকজ হি ইজ ডেড, কারণ সে মারা গিয়েছে। দ্য মার্ক অফ দ্য ওনস অফ দ্য সোলজার আর, সৈনিকটির ক্ষতস্থানে যে ক্ষতস্থান যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? তার পাশে রয়েছে। ইন হিজ সাইড, তার পাশে রয়েছে। সৈনিকটি ক্ষতস্থান তার পাশে রয়েছে, মানে পাশে দিয়ে গুলি লেগে মারা গেছে। দ্য ওয়ার্ডস রেড হোলস মিন্স, লাল গর্ত বলতে কি বোঝানো হয়েছে? বুলেট ওনস, বুলেটের ক্ষত। দ্য পোয়েম এন্ডস উইথ এ শকিং নোট, কবিতাটা শেষ হয়েছে একটা আঘাত দিয়ে। তো এই হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির এমসিকিউ। এর পরের ভিডিওতে আমি শ্যাল আই কম্পেয়ার দি থেকে কিছু এমসিকিউ শেয়ার করব, অবশ্যই করে কিন্তু সেগুলো দেখে নিও। শ্যাল আই কম্পেয়ার দি পোয়েমটা তো তোমাদের পড়িয়েছি, তো শ্যাল আই কম্পেয়ার দি থেকে এমসিকিউগুলো এবার আমি তোমাদের এখানে শেয়ার করব। আর শ্যাল আই কম্পেয়ার দি পোয়েমটা যারা বোঝোনি বা কোনো কারণে মিস করে গিয়েছো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো ক্লাস 12 সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে তোমরা ভিডিও পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। তো প্রথমে এমসিকিউ রয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ রিটেন বাই, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হচ্ছে একটা কবিতা, চতুষ্পদী কবিতা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটা হলো কত নম্বর কবিতা? চতুষ্পদী কবিতা কত নম্বর? 18 নম্বর। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ লাভ পোয়েম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হচ্ছে একটা প্রেমের কবিতা। ইন দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দ্য পোয়েট অ্যাড্রেসেস, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই কবিতায় কবি সম্বোধন করেছেন, কাকে সম্বোধন করেছেন? হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। শেক্সপিয়ার সেলিব্রেটস ইন হিজ সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্য এখানে বর্ণনা করেছেন।
শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হলো একটা কি শেক্সপিয়ারিয়ান কবিতা। দ্য পোয়েম বিগিনস উইথ বোথ ইন্টারোগেশন অ্যান্ড সিমিলি। কবিতাটি শুরু হয়েছে একটা জিজ্ঞাসা এবং সিমিলি মানে তুলনা দিয়ে। প্রথমে জিজ্ঞাসা করছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমায় একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি, জিজ্ঞাসাও করছে এবং সাথে তুলনাও করছে, দুটোই বোঝাচ্ছে। দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 আর রাফ। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ যে বাতাস বয় সেই বাতাসটা কীরকম, রুক্ষ। ইন সামার রাফ উইন্ডস ডু শেক। গ্রীষ্মকালে রুক্ষ বাতাস কী করে, কোন জিনিসকে কি বলছি আমি, গ্রীষ্মকালে রুক্ষ বাতাস কোন জিনিসকে আন্দোলিত করে বা কম্পিত করে, বার্ডস ফুলের কুড়িগুলোকে। দ্য ডার্লিং বার্ডস আর শেকেন বাই রাফ উইন্ডস ইন মে মাসে রুক্ষ বাতাস ফুলের কুড়িগুলিকে, প্রিয় ফুলের কুড়িগুলিকে আন্দোলিত করে বা কম্পিত করে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট। তুমি তার থেকেও বেশি সুন্দর এবং মনোরম। হিয়ার দ্য ওয়ার্ড দাও রেফার্স টু, এখানে দাও বলতে বা ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে বোঝানো হয়েছে। সামার্স লিজ লাস্ট, গ্রীষ্মের অবকাশ কতদিন অবধি থাকে, শর্ট লিভড, একদম অল্প সময় ধরে থাকে। দ্য মান্থ রেফার টু বাই দ্য পোয়েট ইন দ্য সনেট ইজ, যে মাসের কথা এই কবিতায় বলা হয়েছে সেটা হচ্ছে মে মাস। দ্য আই অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 রেফার্স টু, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ অর্থাৎ 18 নম্বর কবিতায় দ্য আই অফ হেভেন অর্থাৎ দিনমণি বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য সান, সূর্যকে বোঝানো হয়েছে। হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, তার সোনালি আভা ফিকে হয়ে যায়। হিয়ার হিজ রেফার্স টু, এখানে হিজ বলতে কী বোঝানো হয়েছে, দ্য সান, সূর্যকে। দ্য ওয়ার্ড ডিমড সাজেস্ট দ্যাট দ্য সান হ্যাজ বিন কভার্ড বাই ক্লাউডস। এখানে ডিমড অর্থাৎ ফিকে হয়ে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে, যে সূর্য মেঘের দ্বারা ঢেকে গেছে। দ্য পোয়েট থিংস দ্যাট দ্য সামার সিজন ইজ ট্রানজিটরি, কবি ভাবেন যে গ্রীষ্ম হলো ক্ষণস্থায়ী। দ্য নেচার্স চেঞ্জিং কোর্স ইজ, প্রকৃতির পরিবর্তনের যে নিয়ম সেটা হচ্ছে অবিরত চলতে থাকে, আনট্রিমড। The poet imagines that his friend possesses eternal summer. কবি কল্পনা করেছেন যে তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী, বন্ধুর যে গ্রীষ্ম রয়েছে সেটা চিরস্থায়ী। দ্য ফ্রেজ ইটার্নাল সামার সাজেস্ট, ইটার্নাল সামার বলতে কী বোঝানো হয়েছে, ইউথফুলনেস অফ পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর যৌবনের কথা এখানে বলা হয়েছে। বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরস্থায়ী গ্রীষ্ম কখনো ফিকে হবে না। হিয়ার দাই রেফার্স টু, এখানে দাই বলতে কী বোঝানো হয়েছে, শেক্সপিয়ার্স ফ্রেন্ড, শেক্সপিয়ারের বন্ধুকে বোঝানো হয়েছে। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও আন্ডারেস্ট ইন এ শেড, মৃত্যু তোমাকে কখনোই তার কবলে বা আওতায় নিতে পারবে না। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন ইজ, এখানে কোন ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, পার্সোনিফিকেশন, কারণ এখানে ডেথকে মানে মৃত্যুকে পার্সোনিফাই করা হয়েছে। দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট উইল গ্রো, কবির বন্ধু বেড়ে উঠবে, কীভাবে বেড়ে উঠবে, ইন ইটার্নাল লাইন্স অফ দ্য সনেট, এই কবিতার চিরস্থায়ী লাইনগুলোর মাধ্যমে। ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, ইটার্নাল লাইন্স ইমপ্লাইজ, এখানে ইটার্নাল লাইন বলতে কী বোঝানো হয়েছে, দ্য পোয়েট্রি, কবিতার কথা বলা হয়েছে। সো লং লিভস দিস, ততদিন অবধি এটা বাঁচবে। হিয়ার দিস রেফার্স টু দ্য পোয়েট সনেট, এখানে দিস বলতে কী বোঝানো হয়েছে, কবিতার কথা বলা হয়েছে এখানে। দিস গিভস লাইফ টু দি লাইফ, হিয়ার সাজেস্ট, এখানে লাইফ বলতে ইমমর্টালিটি অর্থাৎ অমরত্বকে বোঝানো হয়েছে। দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ বাই অপটিমিস্টিক টোন, এই কবিতাটার টোনটা কীরকম, অপটিমিস্টিক। তারপর শেক্সপিয়ার বিলংস টু ড্যাশ পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড। দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ লং অ্যাজ পিপল রিড দিস সনেট, কবির বন্ধু ততদিন অবধি পৃথিবীতে থাকবে যতদিন মানুষের চোখ এই কবিতাটাকে পড়তে পারবে। এরপর আমি তোমাদের সাথে পোয়েট্রি অফ আর্থ থেকে MCQ শেয়ার করব। দ্য পোয়েট্রি অফ আর্থ, এই পোয়েমটা অলরেডি আমি তোমাদের পড়িয়েছি, এর বেঙ্গলি অ্যানালিসিস বা বেঙ্গলি মিনিং ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও। বা কোনো কারণে যদি মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টের, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। তো দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কোন কোন MCQগুলো পড়বে সেগুলো আমি তোমাদের এখানে বলছি। তো দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ রিটেন বাই, পোয়েট্রি অফ আর্থ কে লিখেছেন, জন কেটস। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, পোয়েট্রি অফ আর্থ কি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট, এটা হলো একটা সনেট। দ্য পোয়েম
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রার্কান সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা পেট্রার্কান কবিতা। দ্য পোয়েট্রি অফ আর্থ ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার, দ্য পোয়েট্রি অফ আর্থ কোন সালে লেখা হয়েছে? 1816 সালে। কিডস, জন কিডস বিলং টু, জন কিডস কোন টাইম পিরিয়ডের লোক? রোম্যান্টিক এরা, অর্থাৎ রোম্যান্টিক এজ। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি সিম্বলাইজেস, কবিতাটা কিসের প্রতীক? মিউজিক, অর্থাৎ গানের প্রতীক। টু সিজনস মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ আর, যে দুই ঋতুর কথা এখানে এই কবিতায় বলা হয়েছে সেটা হচ্ছে সামার অ্যান্ড উইন্টার। দ্য বার্ডস হাইড ইন, পাখিরা কোথায় লুকিয়ে পড়ে? ইন কুলিং ট্রিজ, শীতল গাছের মধ্যে লুকিয়ে পড়ে। দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন সামার, ঘাসফড়িং কোন ঋতুর সাথে যুক্ত? গ্রীষ্মকালের সাথে যুক্ত। বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ বিকজ, পাখিরা শীতল গাছে লুকিয়ে পড়ে বা গাছের ছায়ায় লুকিয়ে পড়ে কেন? বিকজ দে ক্যান টলারেট সামার হিট, কারণ তারা গ্রীষ্মের তাপ সহ্য করতে পারে না। এক্সপ্রেশনস হট সান সাজেস্ট দ্যাট দ্য সিজন ইজ সামার, হট সান উত্তপ্ত সূর্য মানে এখানে গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে। ওয়েন বার্ডস স্টপ সিঙ্গিং, যখন পাখিরা গান করা থামিয়ে দেয়, অন এ হট সামার ডে, প্রবল একটা গ্রীষ্মের দিনে বা প্রবল একটা গরমের দিনে, উই হিয়ার দ্য সং অফ এ গ্রাসহপার, তখন আমরা ঘাসফড়িংয়ের গান শুনতে পাই। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে অন্য ঝোপে গলার স্বর ভেসে যায়। হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, কার গলার স্বরের কথা এখানে বলা হয়েছে? গ্রাসহপার, ঘাসফড়িংয়ের। দ্য গ্রাসহপার সিংস, ঘাসফড়িং গান করে, ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে অন্য ঝোপে। দ্য গ্রাসহপার মুভ অ্যান্ড সিং, গ্রাসহপার এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং গান করে। দ্য গ্রাসহপার, আচ্ছা এখানে একটু মিস হয়ে গেল, আচ্ছা এগুলো তো হয়ে গেছে। দ্য গ্রাসহপার সিংস, ঘাসফড়িং কীভাবে গান করে? ফ্রম হেজ টু হেজ, একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং গান করে। দ্য গ্রাসহপার মুভ অ্যান্ড সিং, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি, গ্রীষ্মের বিরসিতার সময় গ্রাসহপার নেতৃত্ব দান করে বা ঘাসফড়িং নেতৃত্ব দান করে। ড্যাশ টেক্স দ্য লিড, হু ইজ হি, এখানে সে কে? হি ইজ দ্য গ্রাসহপার, সে হলো ঘাসফড়িং। বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ, ক্লান্ত হয়ে গিয়ে ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং, পৃথিবীর কবিতা কখনো থামে না, ইজ সিজিং নেভার। দ্য ফ্রস্ট হ্যাজ রট, তুষার কি এনেছে? তুষার একটা নীরবতা নিয়ে এসছে, হ্যাজ রট এ সাইলেন্ট, নীরবতা নিয়ে এসছে, সাইলেন্স। দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই, নীরবতা কিভাবে এসছে? নীরবতা ফ্রস্টের মাধ্যমে, অর্থাৎ তুষারের মাধ্যমে এসছে, তাহলে হবে ফ্রস্ট, বরফের মাধ্যমে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ফ্রস্ট ইভোকস দ্য ইমেজ অফ উইন্টার, এই কবিতা ফ্রস্ট বলতে আমাদের চোখের সামনে কোন দৃশ্য ভেসে ওঠে? শীতকালের দৃশ্য ভেসে উঠবে। ইভোকস দ্য ইমেজ অফ মানে কী রকম ছবি ফুটিয়ে তোলে? কোন সময়ের ছবি ফুটিয়ে তোলে? শীতকালের। ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য উইন্টার সাইলেন্স ইজ ব্রোকেন বাই দ্য শ্রিল চিরপিং অফ দ্য ক্রিকেট, শীতকালে তুষারময় যে শান্ত পরিবেশ থাকে সেই পরিবেশটার নীরবতা কে ভাঙে? কিভাবে ভাঙে? ওই যে ঝিঝি পোকার যে ডাক সেটা ভাঙে। দ্য শ্রিল চিরপিং মানে ক্রিকেটের অর্থাৎ ঝিঝি পোকার তীক্ষ্ণ ডাক, সেই ডাকটাকে মানে নীরবতাটাকে ভেঙে দেয়। দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম ফায়ার সাইড, আগুনের পাশ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যায়। দ্য ক্রিকেট ফাইন্ডস ওয়ার্মথ, গ্রীষ্মের উষ্ণতা খুঁজে পায় বা উষ্ণতা খুঁজে পায় ঝিঝি পোকা কোথায় খুঁজে পায়? নিয়ারে স্টোভ, চুল্লির পাশে। দ্য ক্রিকেট সং সিমস টু ইনক্রিজ, ঘাসফড়িংয়ের গানটা বৃদ্ধি পায়, কীভাবে বৃদ্ধি পায়? মনে হয় যে তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ওয়ার্মথ। দ্য সং অফ দ্য ক্রিকেট সিম টু বি আ কন্টিনিউশন অফ দ্য গ্রাসহপার সং, ঘাসফড়িংয়ের গান শুনলে মনে হয় যেন এটা, ভুল বললাম, ঝিঝি পোকার গান শুনলে মনে হয় যেন এটা ঘাসফড়িংয়ের গানের পুনরাবৃত্তি। হু ইম্যাজিন দ্য ক্রিকেট সং টু বি আ সং অফ দ্য গ্রাসহপার, ঘাসফড়িংয়ের গান বলে কে এটাকে অনুমান করে বা ভাবে, কল্পনা করে? ওয়ান লস্ট ইন ড্রাউজিনেস, একজন যে কিনা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে সে এই জিনিসটা ভাবে। দ্য টোন অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, দ্য পোয়েট্রি অফ আর্থের টোনটা কি? রোম্যান্টিক। এটা তাহলে এখানে এমসিকিউগুলো বুঝতে পারলে যে কোন কোন এমসিকিউগুলো তোমাদের করতে হবে। আর যদি তোমরা পিডিএফ সংগ্রহ করতে চাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও আমাকে যে হ্যাঁ আমরা এর পিডিএফ চাই, তাহলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু চ্যানেলে জয়েন করানো হবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।